হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 103 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 5 আছে। সো 1 থেকে 12 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 13 নম্বর থেকে শুরু করব। ওকে, সো তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে সব অঙ্ক কিন্তু একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা শুরু করি। আর তার আগে বলে নিচ্ছি, এখন আবারও যেহেতু তোমাদের অনলাইন ক্লাসে ফিরে যেতে হবে, সেজন্য তোমাদেরকে আমার মনে হয় আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল। তোমরা 2-1টা ক্লাস করে দেখতে পারো, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবা। এখন দেখো, এইখানে 13 নম্বরে আমাদের কি বলছে যে সমীকরণ গঠন করে সমাধান করো। এর আগের যে অঙ্কটা আমরা করেছিলাম 1 থেকে 12 পর্যন্ত, সেখানে আমাদের সমীকরণ গঠন করা ছিল, আমরা শুধুমাত্র সমাধান করেছি। আর এখন আমাদের কি করতে হবে? সমীকরণও গঠন করতে হবে প্লাস সমাধানও করতে হবে। এখানে ভয় পাওয়ার কিছুই নাই, একদম ইজি। এখানে বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হয়। এই যে একটা আমাদের উদ্দীপক দিয়ে দিছে, ঠিক আছে, বা প্রশ্ন দিছে, এখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে। দেখো আমরা সমাধানে চলে যাই, তাহলেই বুঝতে পারবা এটা কিন্তু কঠিন কিছু না। তো 13 নম্বর থেকে আমরা শুরু করি, চলো। তো এখানে কি বলছে 13 নম্বরে? কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, মানে এমন একটা সংখ্যা যেই সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি আমরা জানি 2 গুণ, তাই না? তাহলে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কত সেই সংখ্যা তো আমরা জানি না। সেই সংখ্যার দ্বিগুণের সাথে যদি 6 যোগ করা হয় তাহলে যোগফল কত হবে? 14 হবে, সেই কথাটা বলছে। তাহলে কোন সংখ্যার সাথে আমাদের দ্বিগুণ গুণ করতে হবে, মানে 2 গুণ করতে হবে, সেটাকে আমরা জানি? সেটা আমরা জানি না। এই জন্য আমরা কি করব? এই জন্য আমরা লিখতে পারি ধরি বা মনে করি, যে কোনো একটা লিখতে পারো, ধরি বা মনে করি। ধরি লিখলে শুধু ধরি লিখবা, আর মনে করে লিখলে মনে করে লিখবা। তাহলে ধরি সংখ্যাটি অর্থাৎ অজানা সংখ্যাটা কত সেটা তো আমরা জানি না, এই জন্য ধরলাম ধরি সংখ্যাটি সমান এক্স, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এখানেও দুটা কথা লিখতে পারো, প্রশ্ন মতেও লিখতে পারো অথবা প্রশ্ন অনুসারেও লিখতে পারো। তাহলে প্রশ্ন মতে এখানে বলছে কি কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, কোনো সংখ্যার দ্বিগুণ মানে কি এই সংখ্যাটা কত ধরছি এক্স, তাহলে এক্সের দ্বিগুণ মানে কত? 2x, তাহলে 2x কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে কত করলে? 6 যোগ করলে, তার মানে 6 যোগ করলাম, যোগ করলে যোগফল কত হয়? 14। তার মানে এই দুটো যোগ করলে যোগফল কত হয়? 14 হয়। ওকে, এটা হয়ে গেল আমাদের সমীকরণ গঠন। এখন কি করতে বলছে? জাস্ট সমাধান করতে বলছে, তাই না? বলছিল সমীকরণ গঠন করে সমাধান করো, তাহলে সমীকরণ আমাদের গঠন শেষ। এখন এটাকে যদি সমাধান করি তাহলে কি হবে দেখো, বা সরি এখানে দেখো বা, তাহলে কি করব? এই যে অজানা রাশি যেটা এক্স এর মান, সেটাকে আমরা এই পাশেই রাখবো, বাম পাশে 2x সমান, এই পাশেরটা এই পাশেই রাখবো 14, এ পাশে 6 কি আছে? যোগ আকারে আছে, তাহলে সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আগের ক্লাসেও কিন্তু আমি বলেছিলাম যে এই পাশে সমান চিহ্নে এই পাশে যদি যোগ থাকে ও পাশে গেলে বিয়োগ, এ পাশে বিয়োগ থাকলে সমান চিহ্ন ও পাশে নিয়ে গেলে যোগ, এ পাশে যদি গুণ থাকে সমান চিহ্নের ও পাশে নিয়ে গেলে ভাগ, আর এ পাশে যদি ভাগ থাকে সমান চিহ্নের ও পাশে নিয়ে গেলে গুণ। এই জিনিসটা মনে রাখবা সমীকরণ করার ক্ষেত্রে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের কি হয়ে গেল? এর পাশে 6 যোগ আছে, 6 কী আকারে আছে? যোগ। কোনো সংখ্যার কী আকারে আছে? যোগ না বিয়োগ, সেটা কিন্তু এই যে সামনের চিহ্ন দেখলেই বোঝা যায়। তাহলে 6 যোগ আকারে আছে, 6কে যদি এখন ওই পাশে নিয়ে যাই কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 6। ওকে, তাহলে দেখো বা আমরা কি করব? এই 2x এই পাশে রাখবো, 14 থেকে যদি 6 বাদ দেই তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, তাই না? তাহলে হয়ে গেল কত? 8। এখন দেখো তো এই 2 এর সাথে x কী আকারে আছে? গুণ আকারে। অর্থাৎ আমরা বলছিলাম যখন একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা বা একটা লেটারের সাথে আর একটা লেটার লেগে থাকে, একটা লেটারের সাথে একটা সংখ্যা লেগে থাকে, তখন সেটা কী আকারে থাকে? গুণ আকারে। যেমন এইটাই হয়েছে কী করে? 2 গুণ x যদি গুণ করি তাহলে কী হয়ে গেছে? 2x, 2 আর x গুণ করলে 2x, তাই না? তাহলে এটা কি আছে? যে গুণ আকারে কিন্তু আছে, মাঝে কোনো চিহ্ন নাই, মানে এই সংখ্যার সাথে বর্ণটা কী আকার আছে? গুণ আকারে। তার মানে এই এক্সের সাথে 2 এর কী সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে 2কে যদি এখন ওই পাশে নিয়ে যাই কী যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা এক্সকে এই পাশেই রাখবো, 2কে এখন এই পাশে নিয়ে যাবো, তাহলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, এই যে ভাগ, ভাগ 2, এটা তো ভাগ, ঠিক আছে? এভাবেও লিখতে পারো, আবার 8/2 এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। তাহলে 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 8কে ভাগ দিলে 4। ওকে, তাহলে হয়ে গেল কত? সুতরাং
এক্স ইকাল 4। এখন বলতে পারো নিচে তো 1 বাসছে, এই যে নিচে 1, ভগ্নাংশের নিচের 1-এর কোনো দাম নাই, ঠিক আছে, কারণ সব পূর্ণ সংখ্যার নিচেই কত থাকে, 1 থাকে, নাই মানেও আছে, যখনই 1 থাকবে, এই যে 1 আছে শুধুমাত্র আমাদের নিচে, তখন কিন্তু আমরা কি করব না, 1 দেব না, কারণ নিচের 1-এর ভগ্নাংশের নিচের 1-এর কোনো দাম নাই। ওকে, কিন্তু উপরে যদি হয়, লব যদি হয়, সেক্ষেত্রে কিন্তু দিতেই হবে অবশ্যই, এই জিনিসটা আমার মাথায় রেখো, তাহলে পূর্ণ সংখ্যা হয়ে গেল। যদি নিচে 1 থাকে সে 1 দেবো না, শুধু উপরে যেটা থাকবে সেটা কী হয়ে যাবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাহলে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না? ইজি কিন্তু। তারপরে দেখো 14 নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলছে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হয়। তাহলে সেমভাবে এখানেও আমরা করব, ঠিক আছে। কোনো সংখ্যাটাকে আমরা জানি না, তাহলে মনে করি বা ধরি সংখ্যাটি সমান কত, এক্স, ঠিক আছে। এখানে হচ্ছে কোনো সংখ্যা মানে কোন সংখ্যা তাই তো আমরা জানি না, যে কোনো একটা সংখ্যা হতে পারে, সেই সংখ্যাটা সমান ধরে নিলাম এক্স। তাহলে সেই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 11। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, যে কোনো একটা তুমি লিখতে পারো। তাহলে প্রশ্ন মতে এখানে বলছে কোনো সংখ্যা থেকে, কোনো সংখ্যাটা কত ধরছি, এক্স, তাহলে এক্স কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে কী করতে বলছে, বিয়োগ করতে বলছে 5, মানে এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, এখানে বলছে 11, তার মানে সমান হবে কত, 11। তাহলে সমীকরণ গঠন করা আমাদের শেষ, এটা হয়ে গেল আমাদের সমীকরণ। এখন কি করব, এখন সমাধান করব। এখন দেখো সমীকরণটা ওর গঠন হয়েছে কিনা সেটা বোঝার জন্য তুমি কি করবা, একটা অজ্ঞাত রাশি থাকবে আর একটা সমান চিহ্ন থাকবে, তবেই সমীকরণ হবে। একটা অজ্ঞাত রাশি আর একটা সমান চিহ্ন যদি না থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে না, সমীকরণ হবে না। যেমন মনে করো এখানে তোমার আছে কি 5 + 3 = 11, এটা কি একটা সমীকরণ হবে নাকি সমীকরণ হবে না বলো তো। এখানে কি কোনো অজ্ঞাত রাশি আছে, যেমন এই যে এক্স ওয়াই জেড বা ক খ যাই থাকুক, অর্থাৎ মান জানি না এমন কোনো রাশি আছে, এমন কোনো রাশি কিন্তু নাই। ধরো অঙ্কটা হয় নাই, এখন হয়েছে, ঠিক আছে, 5 আর 6 যোগ করলে 11। আচ্ছা, অজ্ঞাত রাশি কি আছে, অজ্ঞাত রাশি কিন্তু নাই, তাহলে কি এটা সমীকরণ হয়েছে, এটা কিন্তু সমীকরণ হয় নাই। আবার যদি তোমাকে বললি এখানে এক্স প্লাস 7y, ঠিক আছে, -3, এটা একটা রাশি দিলাম। এখন বলো তো এটাকে একটা সমীকরণ হয়েছে, এখানে তো অজ্ঞাত রাশি আছে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে কি নাই, এই সমান চিহ্নটা নাই এই রাশিতে, সুতরাং এটাও কিনা সমীকরণ না। অর্থাৎ সমীকরণ হওয়ার জন্য কি করতে হবে, একটা অজ্ঞাত রাশি অর্থাৎ অজানা রাশিও থাকতে হবে, প্লাস সেখানে সমান চিহ্নও থাকতে হবে, তবেই সেটা কি হবে, সমীকরণ হবে। ওকে, আচ্ছা, তার মানে যেহেতু আমরা পাইছি একটা অজ্ঞাত রাশি পেয়েছি, সমান চিহ্নও পাইছি, তার মানে এটা কি একটা সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার সমাধান করি চলো। তাহলে এক্সকে এই পাশেই রাখবো, সমান চিহ্ন, এ পাশে 11 আছে 11ই, তাহলে এই 5কে এখন সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবো, এ পাশে বিয়োগ আছে, এ পাশে আসলে যোগ হয়ে যাবে, যোগ 5, তাহলে এখন কত হয়ে যাবে, সুতরাং এক্স সমান আমাদের মান হয়ে যাবে 11 আর 5 যোগ করলে 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি কিন্তু, ঠিক আছে। আবার দেখো 15 নম্বর কি বলছে, কোনো সংখ্যা 7 গুণ সমান 21 হয়। তাহলে কোনো সংখ্যাটা কত জানি না, তাই না, তাহলে আমরা লিখতে পারি ধরি সংখ্যাটি সমান এক্স, ওয়াই জেড যে কোনো জিনিস তুমি ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে কোনো সংখ্যার 7 গুণ, তার মানে কি এক্সের 7 গুণ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, কোনো সংখ্যার 7 গুণ, তাহলে কোনো সংখ্যাটা এই এক্স, তাহলে এক্স গুণ 7, কোনো সংখ্যার 7 গুণ সমান কত, 21, তাহলে সমান 21 হয়ে গেল। কোন সংখ্যা এটা, তাহলে কোনো সংখ্যার 7 গুণ, তাহলে এই সংখ্যাটার গুণ 7 সমান কত, 21, তাহলে হয়ে গেল। তাহলে এখন আমরা দেখো ইজিলি সমাধান করে ফেলতে পারি, বা এক্সকে এই পাশেই রাখবো, 7কে এখন ওই পাশে বাড়াই দেবো, এ পাশে গুণ আকার আছে, ও পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 21 ভাগ 7, তাহলে 7 দিয়ে 7কে ভাগ দিলে 1, 7 দিয়ে 21কে ভাগ দিলে 3, 3 7 21, তাহলে নিচে 1 বসলো, নিচের 1 তো কোনো দাম নাই, তাহলে শুধু পূর্ণ সংখ্যা হয়ে যাবে আমাদের 3, তাহলে সুতরাং x সমান মান হয়ে যাবে কত, 3। এটাই অ্যান্সার। কত ইজি দেখছো। তারপর এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে, কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল কত হয়ে যাবে, 23 হবে। সেমভাবে আগে চলো আমরা দেখি, ধরি সংখ্যাটি
সমান এক্স। এখন বলছে কোনো সংখ্যার মানে এই এক্সের 4 গুণ, এক্সের 4 গুণ মানে কি 4x। তাহলে প্রশ্ন মতে কি বলছে, তাহলে আমরা বলছি এক্স কোনো সংখ্যাটা এক্স, তাহলে এর 4 গুণ গুণ 4 সমান কত হয়ে যাবে, এক্স আর 4 গুণ করলে 4x। তাহলে কোনো সংখ্যার 4 গুণ মানে কত হবে 4x। 4x মানে গুণের সাথে 3 যোগ করলে, 3 কী করতে বলছে যোগ করতে বলছে, তাহলে এর সাথে যোগ করতে বলছে 3 যোগ 3 যোগ করলে যোগফল হয় কত 23, তাহলে যোগফল 23 মানে সমান কত হয় 23 হয়। তাহলে সমীকরণ আমাদের গঠন করা শেষ। ঠিক আছে, অজ্ঞাত রাশিও আছে সমান চিহ্নও আছে, তার মানে সমীকরণ হয়ে গেছে। এখন কি করব, সমাধান করব। তাহলে বা এই 4xকে আমরা প্রথমে এই পাশেই রাখবো সমান 23 ঠিক আছে, এই পাশে যোগ 3 আছে, তাহলে এখন এই পাশে আসলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 3। তাহলে বা 4x সমান 23 থেকে 3 বাদ দিলে কত হবে 20 হয়ে যাবে। ওকে, সো এখন আমরা কি করতে পারি, বা এই এক্সের সাথে 4-এর কিসের সম্পর্ক, এক্সের সাথে 4-এর হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে এক্সকে এই পাশে রাখবো, 4কে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 20 ভাগ 4, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 4 দিয়ে 20কে ভাগ দিলে 5, 4 5 20। তাহলে সুতরাং এক্স সমান আমাদের কত হয়ে যাবে, নিচের একের কোনো দাম নাই, তাহলে পূর্ণ সংখ্যা শুধু 5 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কঠিন না কিন্তু, জাস্ট একটু বুঝলে একদম সোজা। তারপরে দেখো 17 নম্বর, একটি কলমের দাম যত টাকা, মানে একটা কলমের দাম কত টাকা এখানে কিন্তু আমাদের বলে দিয়ে নেই। ঠিক আছে, বলছে যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হয় কত টাকা, 10 টাকা। তাহলে কলমটির দাম কত সেটা আমাদের বের করতে হবে। সেমভাবে আমরা এখানে লিখতে পারি, ধরি বা মনে করি, ধরি কলমটির দাম সমান x টাকা, অথবা একটি কলমের দাম x টাকা, তাও লিখতে পারি। ওকে, কলমটির দাম সমান x টাকা অথবা একটি কলমের দাম x টাকা। আচ্ছা, তুমি তাদের একদম অনুযায়ী লিখে দেই, চলো এখানে না লিখে কি লিখবো, একটি কলমের দাম সমান কত টাকা, x টাকা। আচ্ছা, তাহলে এখন কি বলছে, একটি কলমের দাম যত টাকা, তাহলে কত টাকা পেয়েছি x টাকা। তাহলে এই টাকা তা থেকে 2 টাকা কম হলে, 2 টাকা কম মানে কি, কম মানে বাদ, আর বাদ মানেই বিয়োগ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, ঠিক আছে। তাহলে বলছে যত টাকা কত টাকা x টাকা, তাহলে আমরা লিখলাম x টাকা। একটি কলমের দাম যত টাকা, তাহলে একটি কলমের দাম x টাকা। এই থেকে 2 টাকা বাদ দিলে, তাহলে এই x টাকার থেকে যদি 2 টাকা কম হয়, কম মানেই বাদ দেওয়া, তাহলে বিয়োগ 2, যদি 2 টাকা বাদ দিলে দাম হয় কত টাকা, 10 টাকা। তার মানে বলছে সমান 10, দাম হয় 10 টাকা। তার মানে এই দুটো ক্যালকুলেশন করে 10 টাকা হয়েছে। তাহলে কলমটির দাম কত সেটা বের করতে হবে। কলমটার দাম আমরা কি লিখছিলাম, x টাকা লিখছিলাম না, তাহলে x এর মানটা বের করতে হবে। কিন্তু হয়ে গেছে। তাহলে সমীকরণ গঠন করা হয়ে গেছে আমাদের। একটা অজ্ঞাত রাশি আছে, সমান চিহ্ন আছে। তাহলে এখন সমাধান করি চলো। বা তাহলে এক্সকে এই পাশেই রাখবো, 10 এই পাশে আছে, ঠিক আছে। এই পাশে 2 বিয়োগ আছে, সমান চিহ্ন এখন ওই পাশে গেলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ 2। তাহলে সুতরাং এক্স সমান কত হয়ে যাবে, 10 আর 2 12। তাহলে কলমটির দাম কত টাকা, 12 টাকা। ইজি না, কত ইজি কিন্তু, এবং খুব মজার জিনিস কিন্তু। আমাকে অঙ্ক করতে কিন্তু খুবই মজা লাগে, তোমারও মজা লাগবে যখন তুমি জাস্ট একটু মজাটা অঙ্কের বুঝে যাবা। ঠিক আছে, অঙ্কের মতো সহজ আর মজাদার সাবজেক্ট আর কিন্তু অন্য কোনো সাবজেক্ট হতেই পারে না। এবার দেখো, এখানে দেখো 18 নম্বর কি বলছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। ওকে, তাহলে কার সাথে তুলনা করছে, কণিকার। আগে আমাদের কণিকারটা যদি পাই তাহলে কিন্তু মনিকারটাও পেয়ে যাব। তারপর কি বলছে, 2 জনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে। তো সেমভাবে আমরা বের করে ফেলতে পারি। এখানে যদি কণিকার সাথে আমাদের সম্পর্ক, ঠিক আছে, সবার, এই জন্য কণিকারটা আমাদের লাগবে। এই জন্য আমরা ধরি কণিকার কাছে চকলেট আছে, আমরা লিখে নিলাম যে কণিকার কাছে চকলেট আছে সমান এক্সটি। ঠিক আছে, কতগুলো আছে তা তো আমরা জানি না, বলছে যতগুলো আছে। তাহলে যতগুলো কতগুলো আমরা কি জানি, আমরা জানি না। যখন জানি না এই জন্য একটা অজ্ঞাত রাশি ধরে নিলাম, যে ধরি এক্সটি আছে। আচ্ছা, এখন কি বলছে,
তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে মনিকার কাছে আছে কতগুলা? আমরা লিখতে পারি যে মনিকার কাছে চকলেট আছে, তাহলে কয়টা? কণিকার 4 গুণ। কণিকার কয় গুণ? 4 গুণ। তাহলে কণিকার আছে কত? এক্স। তার কয় গুণ? 4 গুণ, মানে গুণ 4 এতটি। তাহলে সমান 4 আর এক্স যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 4xটি। ঠিক আছে, তাহলে এখন বলছে 2 জনের একত্রে 25টি চকলেট আছে। 2 জনের একত্রে আছে কয়টা? 25টা। তার মানে আমরা লিখতে পারি, এখন দেখো প্রশ্ন মতে 2 জনের চকলেট কিন্তু পেয়ে গেছি। কণিকার আছে এক্সটি আর মনিকার আছে 4xটি। ওকে, তারপর বলছে এই 2 জনের একত্রে মানে কি? যোগ। একত্রে আছে কয়টা? 25টা। তার মানে এই দুটোকে যোগ করলে এক্স যোগ 4x, মানে কণিকার চকলেট এক্সটি আর মনিকার চকলেট 4x। ঠিক আছে, এই দুটো একত্রে করে মানে যোগ করলে কতটি হয়? 25টি হয়। তার মানে সমান কয়টা? 25। ঠিক আছে, 25টি। তাহলে এখন বলছে কণিকার কাছে কতগুলো চকলেট আছে, মানে এই যে এক্স সমান কত সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, কারণ কণিকারই তো এক্স ধরছিলাম, তাই না? তাহলে এক্সের মান বের করলেই কণিকার চকলেট কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে সমীকরণ গঠন হয়ে গেছে, এখন খালি সমাধান। তাহলে বা এখন দেখো তো এখানে কি আছে? এখানে একটা এক্স আর এখানে 4টা এক্স, তাহলে কয়টা এক্স হয়ে যাবে? 5টা এক্স। তাহলে আমরা লিখতে পারি 5x সমান 25। এখন এই এক্সের সাথে 5-এর কিসের সম্পর্ক? গুণের। 5কে যদি এখন সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? ভাগ। একদম ইজি। তাহলে বা এক্সকে আমরা এই পাশেই রাখবো, 5কে এই পাশে পাঠাইলে ভাগ 5 হয়ে যাবে। ভাগ করে যদি 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 25কে ভাগ দিলে 5, কারণ 5 5 25। তাহলে সুতরাং এক্স সমান আমাদের কত হয়ে গেল? 5 হয়ে গেল, কারণ নিচের একের কোনো দাম নেই। এটাই আমাদের অ্যান্সার। অবশ্যই চাইলে তুমি আরেকটু বেশির জন্য, এখানে যেহেতু বলছে কণিকার কতগুলো চকলেট আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং কণিকার 5টি চকলেট আছে। চকোলেট আছে, এটাই অ্যান্সার। ইজি না? কত ইজিলি কিন্তু আমরা অঙ্কগুলো শেষ করে ফেললাম, এবং খুব মজার কিন্তু এই অঙ্কগুলো করতে কিন্তু অনেক মজাও লাগে। ওকে, সো আমাদের অনুশীলনী ভিত্তিক যে অঙ্ক ছিল সেটা কিন্তু এখানেই শেষ। এরপর নমুনা আছে এই অধ্যায়ের, সৃজনশীল সংক্ষিপ্ত আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর তোমার যদি অবশ্যই ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ওকে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু, মাস্ট। তুমি যদি দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, আর তুমি তো উপকৃত হয়েই গেলা। সো তোমার বন্ধু কেন পিছিয়ে পড়ে থাকবে? ঠিক আছে, লেখাপড়ার ক্ষেত্রে হিংসা বিদ্বেষ করার কোনো মানেই হয় না। তুমি যত দান করবে তোমার তত বাড়বে। এই জন্য ভিডিওটা তুমি তোমার বন্ধুকেও শেয়ার করে দাও, সেও একটু শিখে নিক। ওকে, ঠিক আছে, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।